দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনার বিশেষ আয়োজন ডক্টর সন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেই সবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছে আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ, এবং এই বিষয়ে আলোচনা করবার জন্য অতিথি হিসেবে আছেন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার বেনজির হক পান্না, সহকারী অধ্যাপক, পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য ফোন করুন 982405 নম্বরে। আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। ধন্যবাদ যমুনা টেলিভিশনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ এই বিষয়টা আসলে আমরা প্রায় শুনে থাকি, যার কখনো রক্তচাপের কোনো সমস্যা হয়নি কিন্তু প্রেগন্যান্সির সময় কিন্তু তার হাই ব্লাড প্রেশারের সমস্যাটা আমরা খুব কমনলি শুনে থাকি। তো একটু জানতে চাচ্ছি যে এই যে গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপটা, সেটা আসলে আপনারা কিভাবে চিহ্নিত করে থাকেন বা লক্ষণগুলো কি হয়? উচ্চ রক্তচাপ মানে তো হচ্ছে হাই ব্লাড প্রেশার, তাই না? এটা কিন্তু প্রেগন্যান্সির আগেও থাকতে পারে একটা মেয়ের। হ্যাঁ, প্রেগন্যান্সির আগেও একটা মেয়ের হাই প্রেশার থাকতে পারে, ওটাকে আমরা এসেনশিয়াল বা ক্রনিক হাইপারটেনশন বলে থাকি। বাট প্রেগন্যান্সিতে যখন একটা মেয়ের প্রথম ব্লাড প্রেশারটা বাড়ে, তখন এটাকে আমরা বলি জেস্টেশনাল বা প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন। হ্যাঁ, মানে এটা কিন্তু প্রেগন্যান্সি দিয়ে প্রেশারটা বেড়েছে। আমরা জানি প্রেগনেন্ট অবস্থায় আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম, তারপরে নিউরোএন্ডোক্রাইন সিস্টেম, হেমাটোলজিক্যাল সিস্টেম সবকিছুতে একটা চেঞ্জ আসে, তাই না? একদম চেঞ্জ আসবে। এই চেঞ্জটাকে অ্যাডজাস্ট করতে গিয়ে কিন্তু ব্লাড প্রেশারটা বাড়ে, এবং সেটাকে আমরা বলে থাকি প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন। যখন একটা পেশেন্টের, ইউজুয়ালি পেশেন্ট বলতে পারে না প্রেশার বাড়লে, শুরুতে তো তেমন সিমটম হবে না, পেশেন্ট বলতে পারবে না। আমরা যখন আমাদের কাছে আসি তখন আমরা একটু বিপিটা মেজার করে যদি 140/90 পাই, এবং একবার পেলেও হবে না, এটা কিন্তু 4 ঘন্টা বা 6 ঘন্টা পর আরেকবার মেপে দেখতে হবে। পরপর দুইটা রিডিংই যখন তার মোর দেন 140/90 থাকবে, তখন আমরা বলবো যে প্রেশার, এবং এটাকে বলবো প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন। তখন আসলে যখন এটা কনফার্ম হয়ে গেল যে সে হাই ব্লাড প্রেসারে ভুগছে, তখন তারা কি কি সাবধানতা অবলম্বন করবেন, বা বাচ্চা এবং মায়ের জন্য হচ্ছে কতটুকু ঝুঁকিপূর্ণ? এটা ঝুঁকিপূর্ণ তো অবশ্যই। প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন মানেই হচ্ছে তার পুরো প্রেগন্যান্সিতে প্রেশারটা বেশি থাকবে, এবং প্রেশারটা তার নিয়ন্ত্রণে রাখতে হবে। নিয়ন্ত্রণে না রাখলে তার যেগুলো হতে পারে, প্রেশারটা দিনকে দিন বাড়বে, এবং শুধু প্রেশারের পর্যায়েই থাকবে না, এটা কিন্তু কিডনির উপর একটা এফেক্ট করবে, যার কারণে মানুষের শুরুতে আমাদের কাছে যে আসে যে ওজনটা বেড়ে যাচ্ছে খুব দ্রুত। প্রেগনেন্সিতে তো 10 থেকে 15 কেজি ওজন বাড়বে, এটা নর্মাল, কিন্তু তাদের খুব দ্রুত মাসে 2-2.5 কেজি ওজন বেড়ে যাচ্ছে। তারপর হচ্ছে তার পায়ে পানি চলে আসতেছে, ফিজিওলজিক্যাল ইডেমা বলে একটা বিষয় আছে, ওটা 7-8 মাসের পরে এমনিতে আসতে পারে, কিন্তু এই পেশেন্টগুলোর 5 মাসের পর থেকে পানি আসবে, আর একই সাথে আমি প্রেশার মেপে বেশি পাবো। তার মানে কি, এটা কিন্তু শুধু এখন আর প্রেশারে নেই, এটা কিন্তু আস্তে আস্তে প্রি এক্লাম্পসিয়ার দিকে যাচ্ছে। আর এই প্রি এক্লাম্পসিয়াটাকেও যদি আমি মানে ম্যানেজ না করি, তাহলে কি হবে, মায়ের কিন্তু এক্লাম্পসিয়া বা খিঁচুনি, এই প্রেশারের সাথে যখন একটা মায়ের খিঁচুনি উঠে যায় তখন আমরা এক্লাম্পসিয়া। আচ্ছা, এইগুলো তো কেন ডাক্তারি ভাষায় আমরা যেটা বুঝি যে এই প্রি এক্লাম্পসিয়াটা আসলে কি, কিন্তু আমাদের সাধারণ দর্শকের জন্য একটু জানতে চাইছি তারা আসলে কিভাবে বুঝবেন যে এটা হাই ব্লাড প্রেশার নাকি প্রি এক্লাম্পসিয়া? ওই যে পানি আসবে, যেটা প্রেশার বেশি ওখানে কিন্তু পায়ে পানি আসবে না, ওজন খুব দ্রুত বাড়বে না, কিন্তু এখানে প্রেশারের সাথে সাথে পায়ে পানি আসবে এবং ওজন দ্রুত বাড়বে। তার সাথে আমরা কিছু টেস্ট করাবো, ইউরিনারি হিট কোয়াগুলেশন টেস্ট বলে না, ইউরিনারি প্রোটিনটা দেখি, সিরাম ইউরিক অ্যাসিড দেখি, ক্রিয়েটিনিন দেখি, এগুলো যখন দেখবো, রেনাল ফাংশন টেস্ট করব, তখন ওইটাই আমাকে মানে গাইড করবে যে ওর আসলে প্রি এক্লাম্পসিয়ার দিকে যাচ্ছে। আচ্ছা, তো যখন হচ্ছে আসলে এই ধরনের হাই ব্লাড প্রেশার হয়, তখন কি বাচ্চার স্বাস্থ্যে কোনো প্রভাব ফেলতে পারে? ডেফিনেটলি হাই ব্লাড প্রেশার মানে তো হচ্ছে গিয়ে প্রেশারটা খুব দ্রুত যাচ্ছে শরীরে, তখন মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে রক্ত যাচ্ছে প্লাসেন্টার মাধ্যমে, সেই প্লাসেন্টাতে কি হবে, রক্তটা কম যাবে, তখন এই গর্ভফুলের মাধ্যমে বাচ্চার শরীরে যে রক্ত যাওয়ার বিষয়টা কমে যাবে। সো বাচ্চার যে একটা গ্রোথ, ওইটা আস্তে আস্তে কমবে, দিনকে দিন বাড়ার কথা কিন্তু এখানে আস্তে আস্তে কমতে থাকবে, যেটাকে আমরা IUGR বলে থাকি। গ্রোথটা তার ঠিক মতো হবে না, সাথে সাথে পানি কমতে থাকবে, যে অ্যামনিওটিক ফ্লুইডে বাচ্চাটা বড় হচ্ছে সেই পানিটা কমে যাবে। তাতে কি হবে, মা বাচ্চার যে মুভমেন্ট পাচ্ছিল, বাচ্চার জন্য যে পেটটা দিন দিন বড় হওয়ার কথা ছিল সেই বড়টা হচ্ছে না, এটা হচ্ছে বাচ্চা। এভাবে যদি আমি রাখি তাহলে কিন্তু বাচ্চা ডেথ হয়ে যাবে,
আচ্ছা, আপনি যেহেতু এই কথাটা নিয়ে আসলেন যে বাচ্চা ডেথ হয়ে যেতে পারে, আমি এরকম অনেক কেসই দেখেছি, বা রিসেন্টলি আমারই এক ফ্রেন্ডের হচ্ছে এরকম 8 মাসের বেবি হচ্ছে মিসক্যারেজ হয়ে গিয়েছে এবং তার আইওটি হয়ে গিয়েছে। তো এই যে পানি কমে যাওয়া বিষয়টা, এটা একটা মা কিভাবে বুঝবেন যে আসলে ফ্লুইড কমে যাচ্ছে? বাচ্চার মুভমেন্ট কমে যায় প্রথম কথা। আর আমাদের কাছে যখন আসবে যে বাচ্চার মুভমেন্ট কম হচ্ছে, আমরা আলট্রাসোনোগ্রাফি করব। আলট্রাসোনোগ্রাফিতে প্রথমত নর্মাল আলট্রাসোনোগ্রাফি হয় যেখানে অ্যামনিওটিক ফ্লুইড ভলিউমটা দিয়ে দেয়। আর যদি আমি বায়োফিজিক্যাল প্রোফাইল করি সেখানে অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম যে ইন্ডেক্সটা ওটা আমাদের শো করে, ওখানে পানির পরিমাণটা কমে যাবে। পানি ইউজুয়ালি এক এক উইকসে এক এক ট্রাইমেস্টারে এক এক রকম পানি থাকে অ্যামনিওটিক ফ্লুইড। তো যদি দেখা যায় লাস্ট ট্রাইমেস্টার পানির পরিমাণটা কম, 7-8-এর নিচে নেমে গেছে, তার মানে কিন্তু ওর পানিটা অলিগো হয়ে যাচ্ছে, অলিগোহাইড্রামনোসিস। আচ্ছা, হাই ব্লাড প্রেশার হলে আসলে ওষুধের প্রয়োজন হতে পারে, কিন্তু এটাও জানি যে প্রেগন্যান্সির সময় হচ্ছে যে কোনো ওষুধ আসলে দেওয়া যায় না। তো তখন আসলে কোন ওষুধটা নিরাপদ বা আপনারা কি সাজেস্ট করেন? আচ্ছা, এটা তো হচ্ছে যার আগে থেকে প্রেশার থাকে, তা সে যদি আমাদের কাছে প্রেগন্যান্সির আগেই আসে, আমরা তখনই কাউন্সেলিং করে দিই যে কোন ওষুধগুলো প্রেগন্যান্সিতে সেফ। আর যখন আমাদের কাছে প্রেগন্যান্ট অবস্থায় আমরা তার প্রেশার পাই, শুরুতে কিন্তু আমাদের ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন এভাবে ড্রাগ আছে। তো ফার্স্ট লাইন ড্রাগগুলো যেগুলো আছে লেভোটালোল জাতীয়, এই ওষুধগুলো দিয়ে আমরা প্রথম প্রেশারটাকে কন্ট্রোল করার চেষ্টা করি। যদি কন্ট্রোল হলো না, ডোজ বাড়াবো। যদি একটা সার্টেন ডোজের পরেও দেখা যাচ্ছে কন্ট্রোল হচ্ছে না, তখন আমি আবার আরেকটা ব্র্যান্ড অ্যাড করব, দুইটা। তারপরে আবার আমরা যেটা করি, এসব পেশেন্টের তো ইডেমা হয়, আগেই বলেছি, ইডেমা হলে কিন্তু ব্রেনেও সেরিব্রাল ইডেমা হতে পারে। তখন পেশেন্টের ইরিটেশন হয়ে খিঁচুনিটা ওঠে। ওই ইডেমা প্রিভেন্ট করার জন্য আমরা ফেনোবারবিটন জাতীয় ওষুধ ইউজ করে থাকি। আরও একটা ওষুধ আছে ইকোস্প্রিন, যেটা নিয়ে খুব কন্ট্রোভার্সি। পেশেন্টকে দিলেই সে এসে বলবে আমার তো প্রেশার বেশি, কিন্তু আমার তো হার্টের অসুখ না, আমি কেন এটা খাবো? আচ্ছা, এই ধরনের কন্ট্রোভার্সি নিয়ে আরো প্রশ্ন আছে। সময় হয়ে গেছে একটু বিরতি, তারপর আবার ফিরছি আলোচনায়। দর্শক, ডক্টর সন কল অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। আমাদের সাথে আছেন ডাক্তার বেনজির হক পান্না এবং কথা বলছি গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ নিয়ে। আমরা ইকোস্প্রিন নিয়ে কথা বলছিলাম যে ইকোস্প্রিনের আসলে অনেক কন্ট্রোভার্সি আছে, যেহেতু এটা রক্ত পাতলা করার ওষুধ, তাহলে কেন ইকোস্প্রিনটা গর্ভাবস্থায় আপনারা দিয়ে থাকেন? আচ্ছা, ইকোস্প্রিন কিন্তু শুধু হার্ট ডিজিজে দেওয়া হয় তা না। হ্যাঁ, ইকোস্প্রিন বললেই তো রক্ত পাতলা করে। তো এটা হচ্ছে গিয়ে আমরা জানি যে যাদের হাই প্রেশার থাকে তাদের একটা কমপ্লিকেশন হচ্ছে এই যে প্রি অ্যাক্লামশিয়া বা হেল্প সিনড্রোম। ওইখানে কি প্লেটলেটের পরিমাণটা কমে যায়। প্লেটলেটের পরিমাণ যদি কমে যায় তাহলে কিন্তু রক্ত জমাট বেঁধে যায়। জমাট বাঁধলে মায়ের শরীর থেকে যে বাচ্চার শরীরে রক্ত যাওয়ার বিষয়টা একদমই কমে যাবে। তখনই বাচ্চার কমপ্লিকেশন শুরু হবে এবং মায়ের প্রেশার বাড়তে থাকবে আরও বেশি। সেজন্য আমরা প্লেটলেটটা অ্যাড করি। শুধু যে প্রেশারের বেলায় তা কিন্তু না, ওইটা আমরা যাদের নাকি বারবার মিসক্যারেজ হচ্ছে ওই পেশেন্টের বেলায়ও কিন্তু আমরা ইকোস্প্রিন ইউজ করে থাকি। সেটা কতদিন খেতে হবে? ওইটা আমরা 34 উইকস অফ প্রেগন্যান্সি পর্যন্ত কন্টিনিউ করি। আচ্ছা, আমরা যেহেতু হচ্ছে বলছি যে প্রেগন্যান্সির সময় হাই ব্লাড প্রেশার, তাহলে প্রশ্নটা কিন্তু চলে আসে, তাহলে প্রেগন্যান্সির সময় কেন হচ্ছে হাই ব্লাড প্রেশারটা হয়ে থাকে? আচ্ছা, খুব ভালো কোয়েশ্চেন। অনেকেই বলে যে আগে কখনোই প্রেশার বেশি ছিল না, এখন কেন প্রেশার বেশি হবে? এটা হচ্ছে গিয়ে যদি ওবেসিটি থাকে, কিছু ফিজিওলজিক্যাল কজ তো থাকবেই, যেমন মা অনেক মোটা, তারপর ফার্স্ট টাইম প্রেগন্যান্সি। এই যে ফার্স্ট টাইম প্রেগন্যান্সি হলো, তার বডি তো এটাতে ইউজ টু না এই প্রেগন্যান্সিটা নিয়ে। তো সে যদি এল্ডারলিও হয়, সে যদি ইয়াঙ্গারও হয়, খুব অল্প বয়সে হয়, ফার্স্ট টাইম প্রেগন্যান্সিতে প্রেশার হতে পারে। ফ্যামিলি হিস্ট্রির একটা বিষয় আছে, প্রেশার ডায়াবেটিস যদি তার আগে থেকেই থাকে তার কিন্তু প্রেশার হতে পারে। আর প্রেগন্যান্সিতে আমি শুরুতে বলেছিলাম যে প্রেগন্যান্সিতে আমাদের বডির যে সিস্টেমগুলো সব কিছুতে চেঞ্জ আসে, হেমাটোলজিক্যাল চেঞ্জ হয়। এই যে চেঞ্জটা হলো, যার কারণে আমাদের বডির যে কিছু কেমিক্যাল মেডিয়েটরস, কিছু ইমিউন সিস্টেম, কিছু আছে ফ্রি রেডিক্যালস, এগুলো সব অল্টার্ড হয়ে যায়। এই যে বাচ্চার যে গর্ভফুল জরায়ুটাকে এরোড করে করে ভিতরে ঢুকছে, ইমপ্ল্যান্টেশন হচ্ছে, এই যে প্রসেসটা, এটাও যদি ভালোভাবে না হয় তাহলে কিন্তু প্রেশার বাড়তে পারে। আচ্ছা, প্রতিকার থেকে প্রতিরোধ কিন্তু উত্তম। তাই একটু জানতে চাচ্ছি যে যাদের হচ্ছে এরকম হাই ব্লাড প্রেশার হওয়ার চান্সেস থাকে, তারা তো জানি যে যেমনটা বললেন ফ্যামিলি হিস্ট্রি থাকলে কিন্তু হাই ব্লাড প্রেশার হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে যাতে না হয়, যে কনসেপ্ট করতে চাচ্ছে সে তখন কি সাবধানতা অবলম্বন? এটার জন্য প্রি কনসেপশনাল কাউন্সেলিং আছে, এখনকার অনেক মেয়েরাই আছে, আগে থেকে আসে যে আমি তো অনেক বেশি ওজন, 90 কেজির উপরে আমার ওয়েট বা 100 কেজি, আমার কি কমপ্লিকেশন হতে পারে। তো প্রতিরোধ যদি আসে বা আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি, প্রথমত ওয়েটটা রিডিউস করতে হবে।
তার ওজনটা তার হাইটের সাথে যাতে যায় ওরকম একটা ওজন থাকতে হবে। নাম্বার 2 হচ্ছে তাকে প্ল্যান করে প্রেগন্যান্সি নিতে হবে এবং প্রেগন্যান্সিতে রুটিন ফলো আপে আসতে হবে। আচ্ছা, একটু ইন্টারাপ্ট করছে, আপনি বললেন যে ওয়েটটা কিন্তু হচ্ছে রিডিউস করতে হবে, তবে প্রেগন্যান্সির সময় হাঁটা চলাও অনেকে করে না ভয়ে, দেন হচ্ছে খাওয়া দাওয়াটা কিন্তু বাড়িয়ে দেয়, পরিবারের লোকজন হচ্ছে এটা সেটা খাওয়ার জন্য কিন্তু তাকে খুব জোরতোরও করে থাকে যে আসলে প্রেগন্যান্সির সময় ডাবল খেতে হবে, তাহলে কিভাবে আসলে সে ওয়েটটা মেইনটেইন করবে? সেজন্যই তো সে প্রেগন্যান্সির আগেই ওয়েটটা কমাবে। আচ্ছা, প্রেগন্যান্সিতে তার তো কোনো বিষয়ে তার রেস্ট্রিক্টেড করা যাবে না, তাকে হাঁটাচলা অল্প অল্প করতে হবে, বেশি করতে পারবে না, ডায়েটেও তাকে কোনো রেস্ট্রিকশন দেওয়া যাবে না। সো এই গ্রুপটাকে তো এই জন্যই আমরা বলি যে প্রেগন্যান্সির আগেই ওয়েটটাকে রিডিউস করতে হবে। এবং সে যদি কোনো ধরনের ওষুধে ইউজ টু হয় প্রেশারের, তাহলে ওইটাকে যে আবার চেঞ্জ করতে হবে এই কথাটা তাকে মাথায় দিয়ে দিতে হবে যে এখন যে ধরনের ওষুধ খাওয়া হচ্ছে প্রেগনেন্ট অবস্থায় কিন্তু এই ওষুধগুলো খাওয়া যাবে না। তারপর প্ল্যান প্রেগনেন্সি হতে হবে, বললাম তো রেগুলার ফলো আপে আসতে হবে যে আমার মা বাবা দুইজনেরই প্রেশার বেশি, আমারও তো ওজন 100, তো আমাকে কি করণীয়, সেই হচ্ছে রেগুলার ফলো আপে থাকবে। আমি যখন মাপবো তখন তো মাপলাম প্রেশার, কিন্তু সে বাসায় এটা আবার রিডিং নিবে। প্রেশার বেশি হলে প্রেশারের ওষুধগুলো কন্টিনিউ করতে হবে এবং নিয়মিত যে কিছু পরীক্ষা নিরীক্ষা ওগুলো করতে হবে। এবং প্রেশারের ওষুধটা কিন্তু নিয়মিত খেতে হবে। যখন প্রেশার বাড়লো শুধু তখন খেলে বন্ধ করে মাপা যখন কম পায় তখন সে প্রেশারের ওষুধটা বন্ধ করে দেয়, কিন্তু এটা ওয়াইজ না। আচ্ছা, এটা কিন্তু আরো বেশি ঝুঁকিপূর্ণ। আরো প্রশ্ন আছে, সময় হয়েছে একটি বিরতির, তারপর আবার ফিরছি। দর্শক, ডক্টর সন কল অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, যমুনা টেলিভিশনের সাথে থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। আমরা কথা বলছি প্রেগন্যান্সির সময় হাই ব্লাড প্রেশার নিয়ে এবং কথা বলবার জন্য সাথে আছেন ডাক্তার বেনজির হক পান্না। আমরা হাই ব্লাড প্রেশার নিয়ে এতক্ষণ আলোচনা করছিলাম, এবার হচ্ছে প্রেগন্যান্সির সময় যেহেতু হাই ব্লাড প্রেশারের আপনি কথাগুলো বললেন, তো কেন আসলে প্রেগন্যান্সির সময় হাই ব্লাড প্রেশারটা হয়ে থাকে? হ্যাঁ, যে বলেছি যে বিভিন্ন মেডিয়েটরগুলো আছে, প্লাসেন্টার ফরমেশন হচ্ছে, তারপর বডির ওয়েটের বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর জন্যই প্রেগন্যান্সিতে হয়। এখন আমরা কি ডেলিভারি, আচ্ছা আমরা একটু ডেলিভারির দিকে চলে যাব, যেহেতু একেবারে শেষ পর্যায়ে চলে আসছে। তো ডেলিভারির সময় আসলে কি কমপ্লিকেশনস গুলো হয়ে থাকে যদি কারো হাই ব্লাড প্রেশার থাকে? ডেলিভারি আমি যদি ডিজিজটাকে কন্ট্রোলে রাখতে পারি তাহলে কিন্তু ডেলিভারি কোনো ম্যাটার করে না। অবশ্যই হায়ার সেন্টারে হতে হবে, যে কোনো জায়গায় এইসব পেশেন্ট ডেলিভারি করা যাবে না। নর্মাল ডেলিভারি নিয়ে অনেকেই ভয় পায়, কিন্তু একলামশিয়া বা প্রি একলামশিয়া বা প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন এই পেশেন্টদের কিন্তু নর্মাল ডেলিভারি বেশি হয়। ওদের পেইন সেন্সিটিভিটি খুব বেশি থাকে, যখনই পেইনটা উঠবে না সেটা খুব দ্রুত প্রোগ্রেস করবে। কিন্তু কিছু কিছু বেলায় যে ক্ষেত্রে বাচ্চা কম্প্রোমাইজড, ওইসব ক্ষেত্রে আমাদের বা প্রেশার কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না, ওইসব পেশেন্টগুলোকে আমরা আবার বেশিক্ষণ ট্রায়ালও দিই না, ওদেরকে আমাদের আবার সিজারের দিকে মানে ডিসিশন নিতে হয়। সেক্ষেত্রে এই ডিসিশন মেকিং এ কিন্তু একটা টাইম চলে যায়। ফ্যামিলি থেকে কিন্তু অনেকেই বলে থাকেন গাইনোকোলজিস্টদের যে একটু সময় নেন আর একটু চেষ্টা করে দেখেন যদি হচ্ছে নরমাল ডেলিভারিটা হয়ে থাকে। এসব পেশেন্টের বেলায় খুব বেশি ঝামেলা হয় না, কারণ পেশেন্ট তো নিজেই দেখতে পাচ্ছে, তার পেশেন্টের গার্ডিয়ান যারা আছে দেখতে পাচ্ছে যে প্রেশার বেশি, পা ফুলে গেছে, বাচ্চা একটা গ্রোথ হচ্ছে না, 3-4 রকমের ওষুধ খেয়েও পেশেন্টের প্রেশার কন্ট্রোল করা যাচ্ছে না। তো ওদেরকে আগে থেকেই আমরা কাউন্সিলিং করে রাখি যে কোনো কারণে 34 উইকস পর্যন্ত অ্যাট ফার্স্ট আমি কন্টিনিউ করব। যদি দেখা যায় আমাদের প্যারামিটারগুলো ভালো আছে, আমি হয়তো সর্বোচ্চ 37 উইকস, এরপরে যাওয়াটা ঠিক হবে না। আচ্ছা, যদি সঠিক সময়ে সেই ট্রিটমেন্টটা না নেয় তখন কি জটিলতা হতে পারে? তখনই তো সব কমপ্লিকেশন, ম্যাটারনাল কিছু কমপ্লিকেশন। মায়ের তো একেবারে সেরিব্রাল ইডেমা, তারপরে হচ্ছে পালমোনারি ইডেমা, যেগুলো ফুসফুসে পানি এসে যাওয়া যেটাকে বলে, তারপর হার্ট ফেলিউর হতে পারে। আচ্ছা, মায়ের হাতে পায়ে পানি আসে, ডিআইসি ডেভেলপ করতে পারে ডেলিভারির সময়। আবার অপারেশন জনিত কিছু কমপ্লিকেশন আছে। এই একলামশিয়া যেটা খিঁচুনি ওঠা খুবই ভয়ঙ্কর, আমাদের যে ম্যাটারনাল মর্টালিটি রেট তার 8% কিন্তু এই একলামশিয়ার জন্য। সো এই একলামশিয়া হয়ে যেতে পারে। একলামশিয়া যে শুধুমাত্র প্রেগনেন্ট পিরিয়ডেই হয় তা কিন্তু না, ডেলিভারির সময়ও হতে পারে, ডেলিভারি পরবর্তী সময়ও হতে পারে। সো এটা খুবই কমপ্লিকেশন। আপনি যেটা বলেন যে ডেলিভারির পরবর্তীতেও কিন্তু হচ্ছে একটা ঝুঁকি থেকে থাকে, তো ডেলিভারির পরবর্তীতে আসলে তাহলে আমরা কিভাবে ব্যাপারটাকে সাবধানতাটা কিভাবে অবলম্বন করব যাতে হচ্ছে ডেলিভারি পরবর্তী প্রি একলামশিয়া বা একলামশিয়াটা না হয়? একলামশিয়া তো ডেলিভারির পরে যেটা হয়, অনেকেরই আগে থেকেই প্রেশার বেশি থাকে, ওইটারই কন্টিনিউশন হচ্ছে গিয়ে প্রেশার বাড়তি। তো ওই গ্রুপটাকে তো ডেলিভারির পরে ভালো করে মেডিকেশন দিয়ে দিতে হবে এবং কোনোভাবেই যেন ওষুধ ভুল না হয়, এবং তাকে কিছু সিমটম শিখিয়ে দিতে হবে যে হঠাৎ করে চোখে ঘোলা দেখছি, বুকে ব্যথা হচ্ছে, প্রস্রাব কমে গেছে, ঘুম নাই, তার সাথে বুক ব্যথা, এই ধরনের সিমটম প্রেশারের রোগী তার কিন্তু খিঁচুনি উঠবে।
এগুলো আমরা একটু শিখিয়ে দিব, আর ওষুধটা ঠিক মতো যাতে সে সেবন করে এবং 7 দিন পরে ফলো আপে আসবে, 2 সপ্তাহ পরে ফলো আপে আসবে, এগুলো বলে দিব আর কি। আচ্ছা, এগুলো হচ্ছে আপনারা বলে দেন সাধারণত, এবং রোগী যদি সেটা মেনটেন করে সেক্ষেত্রে আসলে ঝুঁকিটা অনেকটাই কমে আসে। তো যাদের হচ্ছে এরকম হাই ব্লাড প্রেশারের হিস্ট্রি থেকে গেছে প্রথম প্রেগন্যান্সির ক্ষেত্রে, তারা কিন্তু পরবর্তী প্রেগন্যান্সিতে বা পরবর্তীতে কনসিভ করার ক্ষেত্রে কিন্তু একটু দুশ্চিন্তায় ভোগেন যে আসলে আবার যদি এর ধরনের কোনো সিচুয়েশন হয় কিনা, তখন তারা আগে থেকে কি সাবধানতা হতে পারে? প্রায় 25% পেশেন্টের কিন্তু প্রেশার থেকেই যায়, ওর আর এটা শরীর থেকে যায় না। আরেকটা গ্রুপ হচ্ছে যার প্রেশার এই প্রেগন্যান্সিতে ছিল, তার আবার দ্বিতীয়বার প্রেগন্যান্সিতেও প্রেশার হবে। সো তাকে আমাদের বলে দিতে হবে যে এইবারের প্রেগন্যান্সিতে যেরকম প্রেশার আসলো, আমরা যে ট্রিটমেন্ট দিলাম, দ্বিতীয়বারও তা হতে পারে। সো দ্বিতীয়বার কনসিভ করার আগে সে যেন আমাদের কাছে এসে আগে বডির ফিটনেসটা কাউন্সেলিংটা করে। আচ্ছা, বডির ফিটনেসের কথা থেকে একটা কথা মনে পড়েছে যে অনেকের দেখা যায় যে বডি ফিটনেস একদম পারফেক্ট আছে, বিএমআই অনুযায়ী তার ওয়েট, তার হাইট সবকিছু ঠিকঠাক, তো তারপরেও তার হাই ব্লাড প্রেশার হচ্ছে। এই পেশেন্ট কিন্তু এসে বলতেই পারে আপনাকে যে আমার তো হচ্ছে, আমি তো ওবেস না, আমি তো সবই ঠিক ছিলাম, তারপরও কেন হচ্ছে আমার হাই ব্লাড প্রেশারটা হচ্ছে? এখানে তো শুধু প্রেশারটাই তার বাড়ছে, প্রেশার তো যে কোনো সিচুয়েশনেই বাড়তে পারে। এটা প্রেগনেন্ট অবস্থায় বললাম তো সবকিছুই চেঞ্জ হয় আমাদের বডিতে, যে প্লাসেন্টা ওইটা ইমপ্ল্যান্টেশনের বিষয়টা যদি প্রপার ওয়েতে না হয়, তারপরে আমাদের যে ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেলের মধ্যে যদি ইনজুরি হয় তাহলে কিছু ব্লাড ফ্লুইড লিক করবে। এগুলো তো আসলে প্রেগনেন্সিতে হচ্ছে, এগুলো তো তার আগে ছিল না, তাই না? এইসব কারণেই প্রেগনেন্সিতে হতে পারে প্রেশারটা। আচ্ছা, ঠিক আছে। তাহলে হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রে যখন হচ্ছে এই ধরনের প্রবলেমগুলো হলো, তার পরবর্তীতে আপনারা হচ্ছে একটা পেশেন্ট যখন আপনার কাছে আসে যে হাই ব্লাড প্রেশারটা আছে, তো পরিবার থেকে তো একটা সাপোর্টের বিষয় এখানে আছে, যে শুধুমাত্র হচ্ছে শারীরিক বিষয়টা কিন্তু না, প্রেগন্যান্সি একটা মানসিক চর্চারও একটা বিষয়, যে তার যদি মানসিক অবস্থা ভালো না থাকে তখনই কিন্তু হাই ব্লাড প্রেশার বাড়তে পারে। তো আপনি হচ্ছে আমাদের যে জনগণ যারা দেখছেন তাদের ক্ষেত্রে কি বার্তা দিতে চান যে একজন মায়ের সুস্বাস্থ্যের জন্য তারা আসলে কি করতে পারেন, তার পরিবারে কেউ যদি গর্ভবতী থাকে? অ্যান্টিনেটাল ফলো আপের কোনো বিকল্প নাই। যখনই একটা মেয়ে প্রেগনেন্ট হবে, অনেকেই বলে 3টা মাস যাক, 6টা মাস যাক, এটা করা যাবে না। কোন মেয়ে কি ধরনের ডিজিজ প্রেগনেন্সিতে ফেস করবে এটা তো সে বাসায় বসে জানবে না। সো অ্যান্টিনেটাল ফলো আপের কোনো বিকল্প নেই। আপনি অ্যান্টিনেটাল ফলো আপে আসেন, অনেকেই ভয় পায় ডক্টরের কাছে গেলেই বোধহয় সিজার হয়ে যাবে, বিষয়টা ওই রকম না। এখন ডেলিভারি অনেক জায়গায় হয়, ইভেন বাড়িতে বসে আমাদের যে মিডওয়াইফ যারা আছে ওরা গিয়েও ডেলিভারি করে। কিন্তু এই অল্প বয়সী এবং যারা একটু বয়স করে ফার্স্ট টাইম প্রেগনেন্ট হয়, তাদের বেলায় বা আগের প্রেগনেন্সিতে তার কমপ্লিকেশন ছিল, এই গ্রুপটা অবশ্যই ডক্টরের কাছে আসবে। আসলেই সে জানতে পারবে তার আসলে কি ধরনের। আপনি খুব সুন্দর একটা কথা বললেন যে প্রত্যেকটা মেয়ের কিন্তু প্রেগন্যান্সি হিস্ট্রি একরকম না, প্রত্যেকের ডেলিভারি হিস্ট্রিটাও কিন্তু একরকম না। সেক্ষেত্রে হচ্ছে এখানে কোনো বিকল্প নেই, অবশ্যই হচ্ছে একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নিয়ে পরবর্তীতে যে স্টেপগুলো রয়েছে তা সেভাবে কিন্তু আগাতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার বেনজির আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। দর্শক, এই ছিল ডক্টর সনকলের আজকের আয়োজন। যমুনা টেলিভিশনের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের।